কি ব্যাপার? আরে আজকে পূর্ণেন্দুদাকে দেখছি না। পূর্ণেন্দুদা তো মামা বাড়ি গেছে রে, দিন চারেক পরে ফিরবে। যা, তাহলে আমাদের আজকের গল্পের কি হবে? শোনাবেটা কি? আহা, কোনো চিন্তা করিস না, আজকে গল্প হবেই। আগে বল, হ্যারি পটারের গল্প তোর কেমন লাগে? কেমন লাগে মানে? আরে বস, একদম ফাটাফাটি লাগে। হ্যারি, রন, হারমাইনি এদের জুটি দেখেই তো। আর ভলডেমর্ট? ও বেটা মহা আনচ্ছার, হগওয়ার্টসের অভিশাপ একেবারে। যাই হোক, আজকে আমাদের গল্পটা হবে এই হগওয়ার্টস নিয়েই, আর সেটা শোনাবে হরোস্কোপ অফিসিয়াল থেকে রক্তিম। জিও কাকা, শুভ কাজে দেরি করতে নেই, শুরু করো এবার। নমস্কার, আমি অভ্র। আজকে দ্বিতীয় গল্পম্যানিয়া অরিজিনালসে আপনাদের শোনাবো হগওয়ার্টসের জাদু দুনিয়ার কিছু অজানা কাহিনী। কলমে আমাদের গল্পম্যানিয়ার অন্যতম প্রধান সদস্যা অরিজিতা মজুমদার। অরিজিতা মজুমদারের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে স্নাতকোত্তর। মূলত ভয়াল রহস্যের গল্প লিখতে তিনি সিদ্ধহস্ত। খেপি বামনির বাঁকে, শিকলগুড়ির বিম, গল্পদাদুর আসরের পর আজ আপনারা শুনবেন তার লেখা উত্তরাধিকারী। অন্ধকার লম্বা একটা করিডর, বেশ কিছুটা দূরে দূরে একটা করে মশাল জ্বলছে, আর সেই মশালের হালকা হলদেটে আলোয় সামান্য আলোকিত হয়ে রয়েছে কিছু জায়গা। শীতল পাথুরে অন্ধকার দেওয়াল যেন দু পাশ থেকে ঘিরে ধরতে চাইছে। অক্টোবরের শেষ, ইতিমধ্যেই ক্যাসেলের বাইরে প্রচণ্ড শীতের দাপট শুরু হয়ে গেছে। আজ হ্যালোউইন। ক্যাসেলের ভিতর সাজো সাজো রব পড়ে গিয়েছে। আর ঠিক মাস দুই পরেই ক্রিসমাস। নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন বাদে বাড়ি ফেরার আনন্দে বিভোর হয়ে রয়েছে সকলে। কিন্তু এই ক্যাসেলের সম্ভবত একটা ছেলের মনে বাড়ি ফেরার অথবা ক্রিসমাস নিয়ে কোনো আনন্দ, কোনো রকম উত্তেজনার লেশ মাত্র নেই। কারণ তার কাছে এই হগওয়ার্টসই নিজের বাড়ি। ক্যাসেলের নিচে ডানজিয়ানে সরু অন্ধকারময় পাথুরে পথ ধরে নিজের ডরমেট্রির দিকে অগ্রসর হচ্ছিল ছেলেটি। বড়জোর 12 কি 13 বছর বয়স হবে তার, কিন্তু সে তার সমবয়সী ছেলেদের মতো নয়, বরং তাদের থেকে অনেকটাই আলাদা। তার বয়সী ছেলেরা যখন গ্রেট হলে বসে হই হুল্লোড়ে মত্ত, তখন সে নিজের ঘরে একা বসে থাকতে পছন্দ করে। কাউকে ভালো লাগে না তার। 2 বছর হলো হগওয়ার্টসে আছে সে, কিন্তু এখনো অবধি তার কোনো বন্ধু বান্ধব হয়নি। তার এই স্বভাবের জন্য প্রথম প্রথম অন্য ছেলেরা তাকে উত্ত্যক্ত করত, কিন্তু এখন আর করে না, কারণ সবাই বুঝে গিয়েছে যে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। বড় অদ্ভুত নাম ছেলেটার, টম রিডল। এরকম নাম সচরাচর শোনা যায় না খুব একটা। হগওয়ার্টসে আসার পরই টম বুঝতে পেরেছে তার মধ্যে কিছু অসাধারণ ক্ষমতা রয়েছে যা বাকি ছেলেদের মধ্যে নেই। সে পার্সেল টাং জানে, অর্থাৎ সাপের ভাষা। সে আগে ভাবত এটা হয়তো কোনো বিশেষ ক্ষমতা নয়, কিন্তু 2 দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনায় তার ভুল ভেঙেছে। রাতে খাওয়া দাওয়া সেরে নিজেদের ডরমেট্রিতে ফিরে আসার পর দুজন ছেলে, অ্যাভেরি এবং লেস্টারেঞ্জের মধ্যে খুব সামান্য কারণে বাকবিতণ্ডা শুরু হয়। তারপর একসময় তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। উত্তেজনার বশে দুজনেই তাদের ম্যাজিক ওয়ান্ড বের করে আনে রোবের পকেট থেকে। তারপর লেস্টারেঞ্জ প্রয়োগ করে বসে তার নতুন শেখা একটা কার্ডস, সারপেনসার্টিয়া। বিশাল বড় একটা বিষধর সাপের আবির্ভাব হয় সেখানে। হতভম্ব অ্যাভেরি কাউন্টার কার্ডস জানা সত্ত্বেও তার প্রয়োগ করতে বেমালুম ভুলে যায়। ডরমেট্রিতে উপস্থিত বাকি ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। টম তখন আগুনের ধারে বসে ডেইলি প্রফেটের পাতা উল্টোচ্ছিল। হইহট্টগোল শুনে সেদিকে তাকাতেই সাপটা চোখে পড়ে যায় টমের, আর সাথে সাথে কি যেন হয়ে যায় তার। মাথার ভিতর থেকে একটা হিস হিসে স্বর যেন ভেসে আসে। সে শুনতে পায় সাপটা যেন বলছে, আক্রমণ।
নিজের ক্ষমতা সম্পর্কে আগে থেকেই জানা ছিল টমের। হগওয়ার্টসে আসার আগে থেকেই টম জানত যে সে সাপের ভাষা বুঝতে পারে, আর অদ্ভুতভাবে তার ভাষাও যেন সাপেরা বোঝে। সাপের চোখের দিকে তাকিয়ে হিস হিস শব্দে সে বলে, শান্ত হও, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, এখান থেকে চলে যাও। সাপটি মোহগ্রস্তর মতো তাকিয়ে থাকে টমের দিকে কয়েক মুহূর্ত মাত্র, কিন্তু টমের মনে হচ্ছিল সে ও সাপটা যেন একে অপরের দিকে কত যুগ ধরে তাকিয়ে রয়েছে। ভয় পেরে এভানেস্কা। উঁচু গলায় কয়েকটা শব্দ ভেসে আসে ঘরের কোণ থেকে। হঠাৎই সম্বিত ফিরে পায় টম। শব্দের উৎস অনুসন্ধান করে সে দেখে ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছে স্লিথরিনের প্রিফেক্ট। তার হাতে এখনও উঁচু হয়ে রয়েছে তার ম্যাজিক ওয়ান্ডটি। মৃদু সাদা ধোঁয়া বেরোচ্ছে তার আগা থেকে, আর ঘরের মধ্যে থাকা সেই বিশাল সাপটি উধাও হয়েছে। একটু ধাতস্থ হয়ে নিয়ে টম চারিপাশে চোখ মেলে তাকাতেই বুঝল কিছু একটা ব্যাপার ঘটেছে। ঘরের মধ্যে থাকা সমস্ত ছাত্রছাত্রীরা তার দিকে এক অদ্ভুত ভয় মিশ্রিত সম্ভ্রমের দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। প্রিফেক্ট ছেলেটি তার সামনে এগিয়ে আসে, তারপর সম্ভ্রমের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এই ভাষা জানলে কি করে? তা তো ঠিক বলতে পারবো না। কেন, কিছু সমস্যা আছে? আমি তো ছোটবেলা থেকেই সাপেদের সাথে কথা বলতে পারি। হতবাক হয়ে বলে টম, আমরা পারি না, সবাই পারে না। তুমি স্পেশাল, আর হয়তো না থাক, তোমার এখন সেটা না জানলেও চলবে। অদ্ভুতভাবে কিছু লুকিয়ে গেল ছেলেটি টমের কাছ থেকে। তারপর সে সবাইকে একরকম তাড়িয়েই নিজের নিজের ঘরের দিকে পাঠিয়ে দিল। সেই সাথে এই নির্দেশও দিল যে এই কথা স্লিথরিন হাউসের বাইরে যেন না যায়। যদি যায় তবে সে তার পয়েন্টস কাটতে বাধ্য হবে। তাই কথাটা আর পাঁচ কান হল না। তবে নিজের হাউসের ছেলেদের কাছে টমের সম্মান প্রচণ্ড মাত্রায় বেড়ে গেল। দু একজন বন্ধুও জুটে গেল তার। বন্ধু কম, বরং অনুচর বলাটাই বেশি ভালো। টমকে দেখতে অতি সুদর্শন, সেই সাথে অত্যন্ত মেধাবীও সে। যে কোনো জিনিস একবার তাকে শেখানো হলেই সেটা সে আয়ত্ত করে ফেলে। তাই খুব তাড়াতাড়ি হগওয়ার্টসের সমস্ত প্রফেসরদের কাছে প্রিয় ছাত্র হয়ে উঠল সে। কিন্তু তাদের মধ্যে তাকে সবথেকে বেশি স্নেহ করতেন স্লিথরিন হাউসের প্রধান হোরাস স্লাঘর্ন। টমের বাবা মা নেই। সত্যি বলতে টম তার মায়ের নাম পর্যন্ত জানে না। তবে অনাথ আশ্রমের মেট্রেন মিসেস কোলের কাছে শুনেছিল যে তার বাবা এবং দাদুর নাম মিলিয়ে তার নামকরণ করা হয়েছে। তাই তো তার নাম এতটা অদ্ভুত। তার বাবার নাম ছিল টম রিডল, আর দাদু মার্ভোলো গাউন। তাই দুটো নাম মিলিয়ে তার পুরো নাম ছিল টম মার্ভোলো রিডল। তার মা নাকি ওই অনাথ আশ্রমেই তাকে জন্ম দিয়ে মারা যান। এর বেশি সে তার পরিবার সম্পর্কে কিছুই জানে না। তার বাবা কোথায়, দাদু কোথায়, এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। হগওয়ার্টসে আসার আগে সে অনাথ আশ্রমে ওই বিরক্তিকর বাচ্চা ছেলেগুলোর মাঝে বড় হয়েছে। ছেলেগুলো ভয় পেত তাকে, অদ্ভুত এক ভয়। কিন্তু টম বরাবরই তাদের ভয় পেতে দেখে আনন্দ পেত। অনেক পরে হগওয়ার্টস নামক জাদু বিদ্যালয়ে শিক্ষক ডাম্বলডোর গিয়ে ওকে যখন জানালেন যে তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, তখন সে ব্যাপারটা বুঝতে পেরেছিল। এখন এই হগওয়ার্টসকেই সে নিজের বাড়ি মনে করে। তার আর ফিরে যেতে ইচ্ছে করে না লন্ডনের ওই অনাথ আশ্রমে। এখানে বেশ কিছু অনুচর জুটে গেছে তার। হ্যাঁ, অনুচর। টম তাদেরকে কখনোই বন্ধু ভাবে না, কাউকে বিশ্বাস করে না সে, এমনকি নিজের ছায়াকেও না। প্রফেসরদের নজর এড়িয়ে স্কুলের কমজোরি বাচ্চা ছেলে মেয়েদের উত্ত্যক্ত করেই সে মজা পায়। স্কুলের ক্লাসের বাইরেও সে সারাদিন লাইব্রেরিতে বসে থাকে। নতুন নতুন জাদুবিদ্যা, নতুন নতুন কার্ডস, স্পেল, এইসব সম্পর্কে জ্ঞান আরোহণ করতে থাকে সে।
লাইব্রেরির রেস্ট্রিকশন সেকশনেও অগাধ গতিবিধি তার। ওখানে কোনো ছাত্রর বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু তাকে কে নিষেধ করবে? সে প্রফেসর স্লাঘর্নের থেকে অনুমতি জোগাড় করেছে, তার অবাধ প্রবেশ সেখানে। ফলস্বরূপ অতি অল্প বয়সেই সম্পূর্ণভাবে অত্যন্ত গুপ্ত ডার্ক ম্যাজিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল সে। কিন্তু এই সব নিয়ে সে কারুর সাথে কোনো রকম আলোচনা করত না, কারণ ওই যে সে তো নিজের ছায়াটুকুকেও কোনোদিন বিশ্বাস করেনি। শুধু একটা ডায়েরি ছিল তার, সেখানে সে অল্প অল্প করে লিখে রাখত রোজ নতুন কি বিদ্যা শিখল সে। বসন্তকালে সবে শুরু। কাসেলের বাইরের মাঠে সব বরফ ধীরে ধীরে গলে গিয়ে আবার সবুজ কচি ঘাসে ঢেকে যাচ্ছে চারপাশ। গাছে গাছে আবার গজিয়ে উঠছে নতুন কচি সবুজ পাতা। টার্ম শেষ হয়ে এসেছে প্রায়, আর কদিন পরেই অ্যানুয়াল এক্সাম। তাই স্কুলের ছাত্রছাত্রীদের এখন প্রাকৃতিক শোভা দেখবার মতো সময় বা মানসিক অবস্থা কোনোটাই নেই। দুপুরে রোদে পিঠ এলিয়ে কাসেলের বাইরে বসে হোমওয়ার্কের কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে তারা। টমের পঞ্চম বর্ষ শেষের পথে, কিন্তু তবুও তার পড়াশোনা নিয়ে তেমন মাথা ব্যথা নেই। সে জানে এই মুহূর্তে তার মতো মেধাবী ছাত্র এই স্কুলে খুব কমই আছে। তাই সবাই যখন দিনের বেশিরভাগ সময় হয় কমন রুম আর না হয় ক্যাসেলের বাইরে হ্রদের ধারে বসে পড়াশোনায় ব্যস্ত থাকে, তখন টম একমাত্র একা লাইব্রেরি রুমে বসে মোটা মোটা সব জীর্ণ হয়ে যাওয়া বইয়ের পাতা উল্টে আতিপাতি করে কি যেন খুঁজতে থাকে। কয়েকদিন আগে প্রফেসর বিন্সের ম্যাজিকের ইতিহাস ক্লাসেই সে জানতে পেরেছে এই বিশাল হগওয়ার্টস স্কুলের 4 জন আবিষ্কর্তাদের সম্পর্কে। বর্তমানে তাদের স্কুলে যে 4টে হাউস রয়েছে, যে হাউসের অধীনে থেকেই ছাত্রছাত্রীরা 7 বছর ধরে পড়াশোনা করে, সেই 4টে হাউসের নামকরণ ওই আবিষ্কর্তাদের নাম অনুসারেই হয়েছে। স্লিদরিন হাউসের ছাত্র হওয়ার জন্য টম সব থেকে বেশি আগ্রহ ছিল তাদের হাউসের সৃষ্টিকর্তা সালাজার স্লিদরিনকে নিয়েই। তার কেন জানি না মনে হচ্ছিল এই সালাজার স্লিদরিনের সাথে তার অদ্ভুত কিছু মিল রয়েছে, তবে সেটা ঠিক কী মিল তা বুঝতে পারছিল না। সালাজার স্লিদরিন টমের মতোই ঘোর মাগল বিরোধী ছিল। মাগল অর্থাৎ যেসব মানুষের মধ্যে বিন্দু মাত্র ম্যাজিকের শক্তি বা জ্ঞান নেই। টম নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করত মাগলদের তুলনায়। তাই তো সে অনাথ আশ্রমের ছেলেগুলোকে উত্ত্যক্ত করে মজা পেত। এখনও যখন সে ছুটিতে অনাথ আশ্রমে ফিরে যায়, তখনও সে বাচ্চাদের অদ্ভুত সব কথা বলে ভয় দেখায়। কিন্তু না, আগের মতো আর ম্যাজিকের প্রদর্শন করতে পারে না সে, কারণ সে জানে 17 বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক জাদুকরের স্কুলের বাইরে ম্যাজিক ব্যবহার করার অনুমতি নেই। স্কুল থেকে বিতাড়িত হতে চায় না সে, কারণ এই স্কুলকেই সে নিজের বাড়ি ভাবে। প্রফেসর বিন্সের ক্লাস যত এগোচ্ছিল, ততই টম নতুন সব তথ্য জানতে পারছিল। কিন্তু যখন সে জানল সালাজার স্লিদরিনও তার মতোই সাপের ভাষায় কথা বলতে পারত, তখন সে অবাক হয়ে গেল। সেদিন থেকে টমের মনে হয়েছে এই সালাজার স্লিদরিনের সাথে তার নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক রয়েছে, কারণ স্লিদরিন হাউসের বাকি কেউ তো আর সাপের মতো কথা বলতে পারে না, তবে সে একা কিভাবে পারে? এই রহস্যভেদের জন্য সে দিন রাত পড়ে থাকত লাইব্রেরির এক কোণায়। ম্যাজিকের ইতিহাসের মোটা মোটা হলদে হয়ে যাওয়া বইয়ের পাতার পর পাতা উল্টে চলত সে। সেদিন রৌদ্রোজ্জ্বল একটা দিন। বাইরের আবহাওয়া ছাত্রছাত্রীদের মনেও প্রভাব ফেলেছে। পড়াশোনার চিন্তার মাঝেই আজ তারা কাসেলের বাইরে খেলায় মেতেছে। বছরের শেষে কুইডিচ ম্যাচ। আজ স্লিদরিন বনাম গ্রিফেন্ডরের চরম উত্তেজনাময় ম্যাচ। পুরো ক্যাসেল জুড়েই যেন সাজো সাজো রব পড়ে গেছে। সকাল হতেই ছাত্রছাত্রীরা গ্রেট হলে ব্রেকফাস্ট সেরে দলে দলে চলেছে লেকের ধারের মাঠে কুইডিচ খেলা দেখতে। কিন্তু টমের এই নিয়ে কোনো আগ্রহই নেই।
বরং এতদিন ধরে আতিপাতি করে খুঁজেও দরকারি তথ্যটুকু না পাওয়াতে মনে মনে চূড়ান্ত হতাশ সে। তবুও রোজকারের মতো লাইব্রেরির এক কোণে বসে বইয়ের পাতা উল্টোচ্ছিল। খানিক বাদে হতাশ হয়ে রাগের মাথায় একখানা মোটা বই সে ছুঁড়ে মারে বুক সেলফের উপর। আর ঠিক তখনই বুক সেলফের একদম উপরের তাক থেকে হুড়মুড়িয়ে বেশ কয়েকটা বই এসে পড়ে তার কোলে। আওয়াজ শুনে লাইব্রেরিয়ান ছুটে আসে। টমের আশেপাশে অতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে বেশ কড়া গলায় সে বলে, কি ব্যাপার টম, এত বই কেন ছড়িয়ে রেখেছো এইভাবে? তুমি কি জানো এই প্রত্যেকটা বই কতটা দুর্লভ? একটা বইয়েরও যদি সামান্যতম ক্ষতি হয় তবে তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? আজ এই লাইব্রেরির সমস্ত বই গুছিয়ে রাখবে তুমি। তার আগে যেন না দেখি তুমি লাইব্রেরির বাইরে পা রেখেছ। এটাই তোমার শাস্তি। টমকে সে আরও কিছু কড়া কথা শুনিয়ে আবার নিজের ডেস্কে ফিরে যায়। আজ ডিটেনশন পেয়েছে টম, কিন্তু তাতে টমের মনে কোনো দুঃখ নেই, কারণ এতদিন ধরে সে যা খুঁজছিল আজ তা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে পেয়ে গেছে সে। লাইব্রেরিয়ান চলে গেলে অতি উৎসাহের সাথে কোলের উপর পড়া একটা বইয়ের পাতা উল্টায় সে। পুরো স্লিথরিন পরিবারের সমস্ত পুরুষের নাম লেখা আছে সেখানে। এমনকি এদের মধ্যে কারা এখনো বেঁচে রয়েছে সেটাও। টম জানত যে তার মিডল নেম মার্ভোলো তার দাদুর নাম থেকে পাওয়া। শুধুমাত্র এই একটি তথ্যের উপর ভিত্তি করে সে আতিপাতি করে বইয়ের পাতা উল্টোতে থাকে। তারপর এক সময় বহু প্রতীক্ষিত জিনিসের উপর চোখ আটকে যায় তার, আর সেই সাথে তার সুন্দর চোখ মুখ আনন্দে আরো উজ্জ্বল হয়ে ওঠে। তার সন্দেহ একদম ঠিক। বইয়ে স্পষ্ট লেখা রয়েছে তার দাদু মার্ভোলো গাউন্ট স্বয়ং সালাজার স্লিথরিনের উত্তরাধিকারী। ম্যাজিক্যাল বইয়ের চলমান ছবিতে সে দেখতে পেল তার পরিবারের সমস্ত সদস্যের নাম। মার্ভোলো গাউন্টের দুটি সন্তান, একজনের নাম মরফিন গাউন্ট। আন্দাজে টম বুঝে নিল সে তার মামা এবং এখনও বেঁচে রয়েছে। তার মায়ের নাম মেরোপি গাউন্ট ওরফে মেরোপি রিডল, যার বিয়ে হয় একজন মাগেলের সাথে, এবং তাদেরই সন্তান হলো টম। টম নিজের পিতার সম্পর্কে এতদিন কিচ্ছু জানত না। সে মনে মনে ভাবত তার পিতাও হয়তো বড় কোনো জাদুকর ছিলেন, কিন্তু এতদিন বাদে বইয়ের পাতায় সে জানতে পারল যে তার পিতা একজন সাধারণ অতি নিম্নমানের মাগল ছিলেন। ছি! ঘৃণায় সারা শরীর কুঁকড়ে গেল টমের। সে কিনা একজন মাগেলের সন্তান, এমনকি তার মৃতা মা তার নামও রেখেছে ওই মাগেলের নামে। আজ যদি তার মা বেঁচে থাকত তবে এই কাজ করবার জন্য সে অনেক বড় শাস্তি দিত তার মাকে। পবিত্র গাউন্ড বংশ, যা কিনা মহান স্লিথরিনের উত্তরাধিকারী, সেই পরিবারের মেয়ে হয়ে কিনা তার মা একজন মাগেলকে বিয়ে করেছে। এই জন্য সে এতদিন ধরে খোঁজাখুঁজি করেও তার পিতার সম্পর্কে কোনো তথ্যই পায়নি, কারণ তার পিতা তো কোনোদিন এখানে পা অবধি রাখেনি। ঘৃণায় রাগে টমের মুখ আবারও কালো হয়ে এলো, কিন্তু সে একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারল না যে কি এমন কারণ যার জন্য তার মা এরকম একটা মানুষকে বিয়ে করতে রাজি হলো। টমের চোয়াল শক্ত হয়ে এলো। বইতে লেখা রয়েছে মরফিন গাউন্ট এখন লিটল হ্যাঙ্গেলটনে একটি ছোট্ট কুটিরে একা বাস করে। মনে মনে ঠিক করলো সে আর সে ফিরবে না অনাথ আশ্রমে। এবার সে খুঁজে বার করবেই তার পরিবারের একমাত্র জীবিত সদস্যকে। কেউ যদি তার মা সম্পর্কে কোনো তথ্য দিতে পারে তবে একমাত্র সেই পারবে। সে বছর গ্রীষ্মে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের সব ছাত্রছাত্রীরা যখন বাড়ি ফেরার আনন্দে মশগুল, তখন টমের মনে বয়ে চলেছে উত্তেজনার চোরা স্রোত। কারণ এবারে সে আর ফিরবে না অনাথ আশ্রমে। তার গন্তব্য এবার লিটল হ্যাঙ্গেলটনের সেই ছোট্ট কুটির, যেখানেই লুকিয়ে রয়েছে তার পরিবারের সমস্ত রহস্য।
সকাল থেকেই মুহুর্মুহু বজ্রপাত আর সেই সাথে আকাশ ভাঙা বৃষ্টিতে যেন ভেসে যাচ্ছিল ছোট্ট গ্রামটা। গ্রামের আয়তনের সাথে মিলিয়েই বড় সুন্দর একটা নাম রয়েছে তার, লিটল হ্যাঙ্গেলটন। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর সাজানো একটা গ্রাম, কিন্তু আজ সকাল থেকেই যেন প্রলয় শুরু হয়েছে। চারিদিক যেন ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। বজ্রপাতের শব্দে কান পাতা দেয় সবাই, তাই ঘরে দৌড় দিয়ে ভয় কাঁপছে আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে অনবরত। গ্রামের রাস্তাঘাট তাই একদম শুনশান, কিন্তু সেই শুনশান রাস্তা ধরে লম্বা চেহারার একজন মানুষ কালো লম্বা আলখাল্লা পরে হেঁটে চলেছে নিজের মনে। কোথায় তার গন্তব্য কেউ জানে না। কেউ একটু লক্ষ্য করলে দেখতে পেত তার দুই চোখ দিয়ে উপচে পড়ছে অদ্ভুত এক উত্তেজনা। কিসের জন্য কেউ জানে না সেটা। বনের ধারে ছোট্ট কুটিরটায় বসে এক মনে সুরাপানে ব্যস্ত ছিল লম্বা তোহারা চেহারার লোকটা। পরনে বহুদিনের ধুলো মাখানো একটা মলিন আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুল জট পাকানো এবং নোংরা, মুখে বহুদিনের না কাটা দাড়ি। মাথা নিচু করে ভগ্নপ্রায় কুটিরের এক কোণে বসেছিল সে, আর নিজের মনে কি যেন বিড়বিড় করে চলেছিল। মাঝে মাঝে বাজ পড়ার প্রবল শব্দে চমকে উঠে ঘোলাটে চোখ মেলে এদিক ওদিক তাকাচ্ছিল সে। ঘোলাটে চোখের দৃষ্টিটা কেমন যেন উন্মাদ প্রায়। ঠিক সেই সময় তার কুটিরের দরজার কড়া নাড়ার আওয়াজ এলো। চমকে উঠল লোকটা। এমন দুর্যোগে কে এসেছে তার মতো একজন মানুষের সাথে দেখা করতে? বহু যুগ হয়ে গেল তার বাড়িতে তো কোনো সভ্য মানুষের পা অবধি পড়েনি। প্রায় একরকম ছুটে গিয়ে দরজা খুলে দিল সে। বাইরে কালো আলখাল্লা পরিহিত যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সে সম্ভবত কিছুটা হতভম্ব হয়েই ধীর পায়ে ঘরের ভিতর ঢুকে এলো। তার আলখাল্লা থেকে টুপ টুপ করে অবিরাম জল গড়িয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে কুটিরের মেঝে। মুখের আচ্ছাদনটা খুলে সে কুটিরের মালিকের মুখোমুখি দাঁড়িয়ে রইল। ঘোলাটে দৃষ্টি মেলে কুটিরের মালিক খানিকক্ষণ আগন্তুকের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎই চমকে দু পা পিছনে সরে এলো। নিজের ময়লা আলখাল্লার পকেট থেকে টেনে বার করে আনলো তার ম্যাজিক ওয়ানটি। তারপর সেটিকে আগন্তুকের দিকে উঁচিয়ে ধরে হিস হিসে স্বরে বলল, শয়তান, নোংরা মাগল, তুই আবার এসেছিস এখানে? তোর সাহস তো কম নয়। আমার বোনটাকে কিভাবে বশ করেছিলি? বল, তুই বল। আগন্তুক বিপদ বুঝতে পেরে খুব সন্তর্পণে পুরো বিপরীত দিকে ঘুরে গেল। তারপর অদ্ভুত হিস হিসে শব্দে সাপের ভাষায় কথা বলে উঠল, তুমি যা ভাবছ আমি তা নই। আমি টম, তোমার বোনের একমাত্র সন্তান, টম রিডল। কথাগুলো শুনে কুটিরের বৃদ্ধ মালিক মরফিন গাউন্টের হাত শিথিল হয়ে এলো। তার হাত থেকে খসে পড়ল তার ম্যাজিক ওয়ানটা। তারপর ফিসফিসিয়ে টমকে জিজ্ঞেস করলো, তুমি তুমি এই ভাষা, তার মানে তুমি কি সত্যি? বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই টম ঝুঁকে পড়ে মাটি থেকে মরফিনের ম্যাজিক ওয়ানটি তুলে নিল। তারপর মাথা সামান্য ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আমি সেই, আর আমি এখানে এসেছি আমার মা বাবা সম্পর্কে সব কথা জানতে। তোমাকে বলতেই হবে কেন কেন আমি এত পবিত্র পরিবারের সন্তান হয়েও অনাথ আশ্রমে বেড়ে উঠেছি। কেন তোমরা কেউ আমার কোনো খোঁজ খবর নাওনি? সব বলতে হবে আজ তোমায়। বৃদ্ধ মরফিন প্রশ্ন শুনে যেন খানিক হতাশ হয়ে পড়ল। তারপর যেন সে হারিয়ে গেল স্মৃতির অতলে, যেন সে হাতরে বের করে আনছে প্রায় 25 বছর আগেকার কোনো স্মৃতি। ঘরের মধ্যে খানিকক্ষণ সব চুপচাপ, শুধু বাইরে থেকে ভেসে আসছে একটানা ঝোড়ো বাতাস এবং মাঝে মাঝে বজ্রপাতের প্রবল শব্দ। সেই ভাঙাচোরা কুটিরে বসে ফায়ার প্লেসের নিভু নিভু আগুনের হলদেটে আলোয় টমকে সব ঘটনা খুলে বলল মরফিন।
অতিরিক্ত মদ্যপান করে থাকার জন্য মাঝে মাঝে কথার খেই হারিয়ে ফেলছিল সে, তবুও টম অতি ধৈর্য সহকারে তার মামা মরফিনের সব কথা শুনতে লাগলো। আমার বোন মেরোপি, ও কোনোদিন হগওয়ার্টস যায়নি। হতচ্ছাড়া বোনটা আমার ঠিক করে জাদু অবধি দেখাতে পারত না। খুবই লজ্জার বিষয় আমাদের পরিবারের কাছে এটা। ও আমার এবং আমার বাবার ভাই ফরমাস খাটত। ওই হাফ স্কুইব মেয়ের জন্য সেটাই ঠিক ছিল। কে পড়াবে ওকে টাকা খরচ করে? এই পাহাড়ের ঠিক পেছনে কয়েকটা বাড়ি আছে, কয়েক ঘর মাগলের বাস সেখানে। সব থেকে বড় বাড়িটাতে বাস করত একজন মাগল। হ্যাঁ, তোমার বাবা টম রেডেল সিনিয়র। তার রূপে আমার বোন অন্ধ হয়ে পাগল প্রায় হয়ে গেল। তারপর একদিন পরিবারের নাম ডুবিয়ে দিয়ে ওই নোংরা নরকের কীট ছেলেটাকে লাভ পোষণ খাইয়ে বশ করে পালিয়ে গেল। আমরা তখন আজকাবানে। এই সুযোগটাই নিয়েছিল সে। বোকা বোকা মেরোপি। এইভাবে কি কখনো কারোর ভালোবাসা পাওয়া যায়? অল্প কদিনের মধ্যে ছেলেটার ওপর থেকে সব জাদু প্রভাব উঠে গেল। এখন সে একজন মাগল মেয়েকে বিয়ে করে বাস করে ওই পাহাড়ের পেছনের ঘরটায়। তারপর আমার হতভাগা বোনটা ওর ফিরে আসেনি, কিন্তু যাওয়ার আগে নিয়ে গিয়েছে আমাদের পরিবারের একটা ঐতিহ্যবাহী জিনিস, স্লিথেরিনের লকেটটাকে। কোথায় কোথায় ওটা? হ্যাঁ, এই ছেলে, লকেটটা কোথায় রেখেছো? কোথায়? কথা বলতে বলতে হঠাৎই যেন উত্তেজিত হয়ে পড়ল বৃদ্ধ মরফিন। কিন্তু টমের ততক্ষণে যা জানার জানা হয়ে গেছে। চোয়াল শক্ত হয়ে এলো তার। এতদিন সে মাগলদের ঘৃণা করত ঠিকই, কিন্তু এখন সব শোনার পর সে আরো বেশি ঘৃণার চোখে দেখা শুরু করলো মাগলদের। নিচু জাতের নোংরা মাগল একটা ছেলে, তার এত বড় সাহস সে তার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে। কি দোষ ছিল তার মায়ের? সে তো ভালোই বেসেছিল। রাগের দমকে সারা শরীর কুঁকড়ে কুঁকড়ে উঠল টমের। সামনে বসে থাকা বৃদ্ধ মরফিন এখনো পাগলের প্রলাপ বকে চলেছে। আর সহ্য হলো না তার। হাতে ধরে থাকা মরফিনের ম্যাজিক ওয়ান্ডটা নিয়ে সে নিজেই চেঁচিয়ে উঠল, স্টুপিফাই! মুহূর্তের মধ্যে লাল আলোর বিস্ফোরণ ঘটে গেল সারা ঘর জুড়ে। সব আবার স্বাভাবিক হয়ে এলে দেখা গেল ঘরের মধ্যে আড়াআড়িভাবে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে বৃদ্ধ মরফিন, আর ঘরের দরজাটা হাট করে খোলা। এর দুদিন বাদে ছোট্ট গ্রামটায় খবর আগুনের মতো ছড়িয়ে গেল। খুন হয়েছে টম রিডেলের সিনিয়র এবং তার পুরো পরিবার, কিন্তু তাদের শরীরে এতটুকু আঘাতের চিহ্ন অবধি নেই। মৃত্যুর আগে প্রত্যেকেই যেন ভয়াবহ কিছু দেখেছিল। আতঙ্কে সুস্পষ্ট ছাপ ছিল প্রত্যেকেরই মুখমণ্ডলে। ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো সত্ত্বেও আততায়ী কি করে ঘরে প্রবেশ করল তা কিছুতেই এই ছোট্ট গ্রামের সাধারণ মাগল মানুষদের মাথায় ঢুকল না। মরফিনের পরিবারকে নিয়ে আগেই ম্যাজিক মিনিস্ট্রি অত্যন্ত চিন্তিত এবং বিরক্ত ছিল। এর আগেও মাগলদের উত্ত্যক্ত করার কারণে সেই এবং তার বাবা মার্ভেলো গাঁও আজকাবানে বন্দী ছিল দীর্ঘদিন। তাই স্বভাবতই সমস্ত সন্দেহের তীর এসে লাগল
মরফিনের উপরেই। মিনিস্ট্রির উচ্চকর্তারা যখন তদন্তের জন্য তার বাড়ি এসে উপস্থিত হয়, তখন তারা দেখতে পায় বৃদ্ধ মরফিন তার ভাঙাচোরা কুটিরের এক কোণে নিস্তেজ হয়ে বসে রয়েছে আর আপন মনে কি বিড়বিড় করে চলেছে। তাকে জেরা করবার কোনো প্রয়োজনই পড়ে না। সে নিজে থেকেই টম রিডেলের সিনিয়রকে হত্যার দায় নিজের কাঁধে নিয়ে নেয়। এমনকি তার জাদু দণ্ডের শেষ ব্যবহৃত স্পেল কি ছিল তা দেখতে গিয়ে তারা দেখে সেটি হলো জাদুর ইতিহাসে সব থেকে মারাত্মকতম কিলিং কার্স। আভাদা কেডাভরা। দোষ প্রমাণিত হয়, মরফিনের স্থান হয় আবার সেই ভয়ঙ্কর আজকাবানের অন্ধকারময় একটা সেল। কিন্তু সে মাঝে মাঝেই নিজের হাতের আঙুলের দিকে তাকাতো আর বিড়বিড় করে বলতো, আংটিটা, আমার আংটিটা কোথায় গেল? হ্যাঁ, আমার বংশের গর্বের প্রতীক। কালো কালো পাথর বসানো ছিল। তোমরা তোমরা কি কেউ দেখেছো? হ্যাঁ, আমার আমার আংটিটা দেখেছো? দেখেছো কেউ? হ্যাঁ। সেপ্টেম্বরের শুরু। টম আবার ফিরে এসেছে হগওয়ার্টসে, কিন্তু এখন সে কোনো সাধারণ বালক নয়। এমন কোনো ডার্ক ম্যাজিক নেই যার সম্পর্কে সে জানে না। আর মাত্র 16 বছর বয়সেই সে সমস্ত ম্যাজিকের ব্যবহার শিখে গিয়েছে। মাত্র কয়েকদিন আগেই সে তার নিজের মাগল পিতার উপর ব্যবহার করেছে জাদুর ইতিহাসের সব থেকে বিপজ্জনক কার্স, যার ব্যবহারের একটু মাত্র ভুলে প্রাণ পর্যন্ত যেতে পারত তার। সে সফল হয়েছে, উপযুক্ত শাস্তি দিতে পেরেছে ওই নোংরা মাগলকে। যারা তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল তাদের প্রত্যেককে শাস্তি দিয়েছে সে। যদি তার অনুমান খুব ভুল না হয়, তবে তার একমাত্র মামা এখন আজকাবানের জেলে বসে নিজের শেষ জীবন অতিবাহিত করছে। ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ফুটে উঠল তার হঠাৎ করেই। এখন তার সুন্দর মুখটা আর সুন্দর নেই। কুটিল ভাঁজের সৃষ্টি হয়েছে সেখানে। চোখে দৃষ্টি দেখলে অতি বড় সাহসীরও বুক কাঁপতে বাধ্য। বোকা, সাংঘাতিক বোকা ছিল মরফিন। সে এক মুহূর্তের জন্য আন্দাজ করতে পারেনি টম তার ম্যাজিক ওয়ান্ড দিয়ে কি কাজ করতে চলেছে। মরফিনকে স্টান্ট করে সেদিন টম বেরিয়ে আসে ওই কুটির থেকে। তারপর মামার নির্দেশিত পথ ধরে পাহাড়ের অপর প্রান্তে অবস্থিত টম রিডেলের সিনিয়রের বাড়িতে হানা দেয়। দরজা ভেতর থেকে আটকানো ছিল, কিন্তু তার এতদিনের সঞ্চিত জাদুবিদ্যার কাছে সেটা কোনো রকম বাধাই ছিল না। ঘরে ঢুকেই মানুষগুলোর ঘুম ভেঙে বিছানা ছেড়ে ওঠার আগেই মরফিনের ম্যাজিক ওয়ান্ড দিয়ে খুন করে তাদের। তারপর লাশগুলো সেখানেই ফেলে রেখে আবার রওনা দেয় মরফিনের কুটিরের উদ্দেশ্যে। এখানে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয় টম। অত্যন্ত চতুরতার সাথে সে তার মামার স্মৃতি পরিবর্তন করে দেয় এবং তাকে বিশ্বাস করতে বাধ্য করায় যে সেই খুনি। তারপর সেই জাদুদণ্ড অজ্ঞান হয়ে থাকা মরফিনের পাশে ফেলে রেখে পালিয়ে আসে সে। নিজের উপর গর্বে বুক ভরে ওঠে টমের। তার মধ্যে পুরো জাদু দুনিয়াকে হাতের মুঠোয় ভরে ফেলার সমস্ত ক্ষমতাই রয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা। মিনিস্ট্রি তার টিকিটাও ছুঁতে পারেনি। যে হত্যালীলা সে শুরু করেছে তার শেষ দেখে ছাড়বে সে। স্বয়ং মহান স্লিদরিন হগওয়ার্টস স্কুলে নন ম্যাজিক্যাল পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। তার জন্য স্কুল ছেড়ে চিরকালের মতো বিদায় নিতে হয় তাকে। তার অসম্পূর্ণ কাজ এবার টম পূরণ করবে। সে বেঁচে থাকতে একটাও মাগলকে বাঁচতে দেবে না এই স্কুলে, কারণ এই নোংরা মাগলরাই জাদু দুনিয়ার জন্য সবথেকে বড় বিপদ। সেদিন থেকে টমের জীবনে শুরু হয় এক নতুন যাত্রার। জীবনের অন্ধকারতম অধ্যায় পা পড়ল তার মাত্র 16 বছর বয়সে। টমের ছোটবেলা থেকেই একটা গুণ ছিল, সে খুব সহজেই তার আশেপাশে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারত। আর এই ক্ষেত্রেও তাই হলো।
হগওয়ার্টসে তার অনুগামী যে কজন ছিল প্রত্যেকের মনেই মাগেলদের প্রতি এক তীব্র বিদ্বেষের সৃষ্টি হয়। পিওর ব্লাড পরিবারের সন্তান হওয়ার জন্য তারা বরাবরই মাগেল পরিবারের সন্তানদের তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। কিন্তু টমের উস্কানিমূলক কথাবার্তায় সেই আগুনে যেন ঘি পড়ল এবার। স্কুলের ভিতর মাগেল পরিবার থেকে আসা ছাত্রছাত্রীদের উপর সীমাহীন অত্যাচার শুরু হলো। তবে এইসব সাধারণ কাজে টমের মন নেই। এইসব কাজ তার অনুচররাই করে। আসলে এই সব কিছুই স্কুলের সবার মনোযোগ অন্যদিকে করে দেওয়ার একটা মাত্র উপায়। আর ওদিকে বুদ্ধিমান টম আবারও দিন রাত লাইব্রেরির কোণে বসে থাকে। পাতার পর পাতা উল্টে চলে অতি গোপন ডার্ক ম্যাজিকের ঝুরঝুরে বইগুলোর। হঠাৎ একদিন টার্মের মাঝামাঝি সময় সে অদ্ভুত একটা অতি গোপনীয় ডার্ক ম্যাজিকের সন্ধান পায়। অতিরিক্ত সাংকেতিক চিহ্ন প্রয়োগে তার সমস্ত কার্যপদ্ধতির বিবরণ দেওয়া ছিল বইয়ের পাতায় পাতায়। বুদ্ধিমান টম অনেক চেষ্টা করেও ম্যাজিকের পদ্ধতি, নাম এবং সেই সম্পর্কে অতি সামান্য কিছু তথ্য ছাড়া আর কিছুই প্রায় জানতে পারল না। হরক্রাক্স এরকম অদ্ভুত ম্যাজিকের নাম সে কোনোদিনও শোনেনি। মাগেলদের মধ্যে বড় হওয়া টমের পক্ষে জাদু দুনিয়ার সবথেকে গোপনতম ম্যাজিকের সম্বন্ধে জানার কোনো উপায় ছিল না। তখন সে তার অনুগামীদের মধ্যে বিশ্বস্ত লেস্টেরেঞ্জের কাছে কথাটা বলে, কিন্তু সে ভুলেও ম্যাজিকের পদ্ধতির নাম উল্লেখ করল না। যতই বিশ্বস্ত হোক না কেন, টম আগের মতোই নিজের ছায়াকেও বিশ্বাস করে না। সব শুনে লেস্টেরেঞ্জ পুরো আকাশ থেকে পড়ল। অবাক বিস্ময়ে সে টমের দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? জাদু দুনিয়ার সব থেকে প্রাচীনতম এবং গোপনতম ডার্ক ম্যাজিক? কই না তো, এরকম কিছু তো কখনো শুনিনি। আচ্ছা, তোমার পরিবারের লোকেরাও কি এই ব্যাপারে কিছু জানেন না? তাদের একবার জিজ্ঞেস করতে পারবে? হুম, না না, আমার পরিবারের লোক আজ অবধি তো আমার কাছে কোনো কথা গোপন করেনি। যদি সেরকম কিছু তাদের জানা থাকতো তাহলে তারা আমাকে অবশ্যই বলতো জিনিসগুলো। কিন্তু কেন, কি হয়েছে? মানে হঠাৎ করে তুমি আমার কাছে এই সমস্ত জানতে চাইছো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলতে পছন্দ করে না টম। এক হাত তুলে সে তাকে থামিয়ে দিয়ে চলে যেতে নির্দেশ দিল। লেস্টেরেঞ্জ জানে এখন কোনোভাবেই কোনো জবাব পাওয়া যাবে না। যদি টমের কিছু বলার থাকে তবে সে নিজে থেকেই বলবে। তাই সে আর বাক্য ব্যয় না করে পায়ে পায়ে সেখান থেকে সরে গেল। টম যেন একটু হতাশই হয়ে পড়ল। এত কাছে এসে সে হেরে যাবে? তার ডার্ক লর্ড হওয়ার স্বপ্ন কি শেষ হয়ে যাবে? কারণ জাদু দুনিয়ার ক্ষমতা নিজের হাতে নিতে হলে তাকে যে সব রকম ম্যাজিকের ব্যাপারে জানতেই হবে। মাথায় হাত দিয়ে ভাবতে বসল সে। এটা এমনই একটা ব্যাপার যে সে প্রফেসরদেরও কোনোভাবেই জিজ্ঞেস করতে পারবে না। তাহলে হয়তো বিনা অনুমতিতে রেস্ট্রিকশন সেকশনে ঢুকেছে জানলে তার লাইব্রেরিতে প্রবেশে নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এইভাবে হাতের উপর হাত তুলে বসে থাকলেও তো চলবে না, তাকে যে জানতেই হবে। শীতের মাঝামাঝি সময় কাসেলের বাইরে সবুজ মাঠ এখন ঢেকে গিয়েছে সাদা ঝুড়ো বরফে। খারাপ আবহাওয়ার জন্য দুটো কুইডিচ ম্যাচ বাতিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু আজকের সকালটা বড়ই সুন্দর, ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটা দিন। টানা এক সপ্তাহ দুর্যোগ চলার পর আজকে এমন দিনে বলতে গেলে কোনো ছাত্রছাত্রী আর কাসেলের ভিতরে নেই। হগসমিড অর্থাৎ জাদুগ্রাম ঘুরে দেখবার জন্য আজকের থেকে ভালো দিন মনে হয় না আর পাওয়া যাবে বলে। তাই স্কুলের সমস্ত ক্লাস ছুটি দিয়ে দেওয়া হলো। নবীন এবং পুরাতন সমস্ত ছাত্রছাত্রীরাই হই হই করে দল বেঁধে চলল হগসমিডের দিকে। অদ্ভুতভাবে টমও আজকের এই যাত্রায় সামিল হলো তার সকল বন্ধু বান্ধবদের সাথে। দলপতিকে সাথে পাওয়ার আনন্দে টমের অনুগামীরাও আনন্দে বিভোর হয়ে উঠল। অবাক বিস্ময়ে সবাই লক্ষ্য করল টমের ব্যবহারের যেন আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। শান্ত বদরাগী ছেলেটা হঠাৎ করেই
আজ যেন সবার সাথে মন খুলে হেসে হেসে কথা বলছে। মাগল পরিবার থেকে আসা ছাত্রদের রাস্তায় দেখতে পেয়ে ইচ্ছে মতো টোন টিটকিরি কাটছে। তার এই পরিবর্তনে সবাই বাস্তবিকই খুশি হলো। সবাই ভাবল আবহাওয়া পরিবর্তনের মতো হয়তো টমের মনেরও পরিবর্তন ঘটেছে। বরফে ঢাকা পাথুরে রাস্তা ধরে হগসমিডে প্রবেশ করে বেশ কয়েকটা ছোট ছোট দোকানকে পাশ কাটিয়ে টম তার দলকে নিয়ে এগিয়ে যেতে লাগলো 3 ব্রুমস্টিকের উদ্দেশ্যে। খুব ভালো বাটার বিয়ার পাওয়া যায় সেখানে। এই ঠান্ডায় একটু পানীয় না হলে শরীর যেন কিছুতেই গরম হতে চায় না। হগসমিডের পুরো রাস্তা জুড়েই রঙিন জামা কাপড় পরে জাদুকর ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের আনন্দঘন উল্লাসে ছোট্ট হগসমিড গ্রামটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু টমের এইসব দিকে আর নজর নেই। হগসমিডের প্রবেশের পর থেকেই তার একজোড়া ধূসর চোখ কাউকে যেন খুঁজে চলেছে অনবরত। আর খুব বেশিক্ষণ তাকে অপেক্ষাও করতে হলো না। 3 ব্রুমস্টিকে প্রবেশ করে একটি টেবিল দখল করে বসবার পরই তার ধূর্ত চোখ জোড়া খুঁজে নিল সেই ব্যক্তিকে। ঠিক উল্টো দিকের টেবিলে প্রফেসর ডাম্বলডোরের সাথে একটা বিয়ারের মাগ হাতে ধরে গল্পে মশগুল হয়ে আছেন প্রফেসর স্লার্ঘর্ন। টম তার সোজাসুজি বসে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগল। খানিক বাদে প্রফেসর স্লার্ঘর্ন টমের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি অত্যন্ত স্নেহ করেন টমকে। তারপর পায়ে পায়ে উঠে এলেন টমের টেবিলে। টমের পাশে বসে হাতে ধরা বাটার বিয়ারের মাগে একটা লম্বা চুমুক দিয়ে তিনি টমকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মাই ডিয়ার বয়, শরীর ভালো আছে তো? তোমার তো দেখাই পাওয়া যায় না আজকাল। হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। আসলে বুঝতেই পারছেন 6th ইয়ার চলছে, পড়াশোনার চাপ তো একটু রয়েছে। মুচকি হেসে জবাব দিল টম। বুঝতে পারছি মাই বয়, কিন্তু তা বলে বন্ধুদের সাথে আনন্দ করবে না, পার্টি করবে না, তাই কি কখনো হয় নাকি? মনে রাখবে এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। তাই পড়াশুনোর সাথে সাথে মন খুলে আনন্দ করে নাও, কেমন? আচ্ছা শোনো, সামনেই তো ক্রিসমাস, তাই আমি কিছু বাছাই করা ছাত্রছাত্রীদের নিয়ে একটা পার্টি দেব ভাবছি। তার আগে একটা ক্লাব খুলব। নাম ঠিক করেছি স্লার্গ ক্লাব। সদস্য হিসেবে কিন্তু তোমাকে পেতে চাই টম। আজ রাতে তোমার বন্ধু অ্যাভেরি আর লেস্ট্রেঞ্জকে নিয়ে চলে আসবে আমার ঘরে। অপেক্ষায় থাকবো কিন্তু আমি। আর হ্যাঁ, অন্য হাউসের ছাত্রছাত্রীরাও আসবে, ওখানেই না হয় আলাপ হবে সবার সাথে, কেমন? টমের এইসব পার্টি আনন্দ করা কোনোদিনই পছন্দ নয়, কিন্তু এখন সে স্লাঘর্নের বিরোধিতাও করতে পারবে না। তাকে যদি হরক্রাক্সের বিষয়ে জানতে হয় তাহলে এখন স্লাঘর্নের সব কথা তাকে শুনে চলতেই হবে। সে স্লাঘর্নের দিকে তাকিয়ে একটা কাষ্ঠ হাসি হেসে বলল, আচ্ছা স্যার, নিশ্চয়ই যাব, কিন্তু স্যার আমার আপনার কাছে কিছু জানবার রয়েছে। শিওর মাই বয়, শিওর, বলো না কি বলবে। না স্যার, এখানে বলা যাবে না। আপনার সাথে যদি একটু আলাদা করে কথা বলা যেত। টমের কথা শেষ হওয়ার আগেই পাশের টেবিল থেকে প্রফেসর ডাম্বলডোর স্লাঘর্নের উদ্দেশ্যে হাঁক পারলেন। সাথে সাথে শশব্যস্ত হয়ে উঠে পড়লেন তিনি। টমকে উদ্দেশ্য করে বললেন, মাই বয়, তুমি সন্ধ্যায় এসো না আমার ঘরে, তখনই না হয় সব কথা হবে। এখন যে আমাকে যেতে হবে, আসলে ক্যাসেলে অনেক জরুরি কাজ বাকি পড়ে আছে। আচ্ছা আসি তবে, গুড বাই। টম হতাশা ভরা দৃষ্টিতে প্রফেসর স্লাঘর্নের গমনের পথের দিকে তাকিয়ে রইল। যত দিন যাচ্ছে টম ততই যেন আরও চুপচাপ, আরও সংযত হয়ে যাচ্ছে। তার এখন আর স্কুলের পড়াশোনায় কোনো মন নেই। তার সমস্ত মনোযোগ এখন ডার্ক ম্যাজিক শিক্ষার দিকে। হেন কোনো জাদু নেই যার ব্যবহার এখন সে জানে না। কয়েকদিন আগের সন্ধ্যায় প্রফেসর স্লাঘর্নের পার্টিতে গিয়ে সে প্রফেসরের কাছ থেকে এমন কিছু জেনেছে যা তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ,
হরক্রাক্সের ব্যবহার এখন সে জানে। কি করে একটি হরক্রাক্স বানাতে হয় তাও সে জানে। অতি পুরনো গোপন এক ম্যাজিক পদ্ধতি, যার দ্বারা জাদুকর নিজের আত্মার একটা অংশকে খণ্ডিত করে তার কোনো প্রিয় জিনিসের ভিতর লুকিয়ে রাখতে পারবে, যাতে ভবিষ্যতে সে মারা গেলেও তার আত্মার টুকরো বেঁচে থাকে, আর যার দ্বারা সে আবার পুনর্জন্ম নিতে পারবে। কিন্তু আত্মার টুকরো করা সহজ কাজ নয়। এর জন্য মানুষ খুন করতেই হবে। যদিও টমের কাছে বিষয়টি একদমই নতুন নয়, কিন্তু সে কিভাবে আর কাকে হত্যা করবে সেই সম্পর্কে এখনো ওয়াকিবহাল নয়। সরাসরি জাদু প্রয়োগ করে আর কাউকে হত্যা করতে পারবে না, কারণ সে এখনো সাবালক হয়নি, আর স্কুলের মধ্যে কাজটা করাও যথেষ্ট কঠিন। টমের সামনে এখন একটা উজ্জ্বল ভবিষ্যৎ। সে যদি একবার হরক্রাক্স তৈরি করতে পারে, তবে পুরো জাদু দুনিয়া তার হাতের মুঠোয় এসে যাবে। মরবার ভয় আর তার থাকবে না। বলতে গেলে একরকম অমরত্বই পেয়ে যাবে সে। চিন্তায় সারাদিন ডুবে থাকে টম। কারোর সান্নিধ্য আর তার ভালো লাগে না। সম্ভবত প্রফেসর ডাম্বলডোর কিছু আন্দাজ করতে পেরেছিলেন, কারণ তিনি একদিন টমকে নিজের ঘরে ডেকে প্রচুর জিজ্ঞাসাবাদ করেছিলেন। টম সযত্নে অতি চালাকির সাথে এড়িয়ে গিয়েছে তার প্রশ্নবাণ। অতি ধূর্ত লোক এই প্রফেসর ডাম্বলডোর। ভালো মিষ্টি কথায় মনের কথা টেনে বার করে নিতে খুব ভালোই জানেন। কিন্তু টম তার ফাঁদে পা দেয়নি। টম এখন স্কুলের প্রিফেক্ট, তাই স্কুলের সর্বত্রই অবাধ বিচরণ তার। আর তার প্রিফেক্ট হওয়াই তার জন্য সবথেকে বড় সুযোগ এনে দিল। একদিন সকালে স্লিদরিনের একটা বাচ্চা ছেলে কাসেলের বাইরের চাতালে বসে একটা বই পড়ছিল। টম তার কাছে যেতেই ভয় থতমত হয়ে বইটা লুকিয়ে ফেলে ছেলেটা। আসলে প্রিফেক্ট হওয়ার সাথে সাথে টমের চারিত্রিক গাম্ভীর্যের জন্য অনেকেই ভয় পায় তাকে। টমের এই ভয় পেয়ে গুটিয়ে যাওয়া শিশুগুলির মুখ দেখলেই কেমন যেন অদ্ভুত একটা আনন্দ হয়। সে তো বরাবর চেয়ে এসেছে যে তাকে সবাই ভয় পাক। টম সাধারণ কৌতূহলের বশেই ছেলেটির থেকে বইটি একরকম কেড়ে নিয়ে পাতার পর পাতা উল্টাতে থাকে। স্লিদরিন হাউসের ইতিহাস সেখানে লিখিত ছিল। হঠাৎ এক জায়গায় চোখ আটকে যায় তার। সেখানে লেখা ছিল, সালাজার স্লিদরিন হগওয়ার্টসে শুধুমাত্র জাদুকরদের পরিবারের সন্তানদেরই ভর্তি নেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু স্কুলের বাকি আবিষ্কর্তারা তার কথায় সম্মত না হওয়াতে অনেক বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাদের মধ্যে। স্লিদরিন স্কুল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু তিনি স্কুল ছাড়ার আগে কাসেলের ঠিক নিচে একটা গোপন চেম্বার তৈরি করেন। সেখানে প্রাগৈতিহাসিক অতি ভয়ানক এক জীব বাসিলিস্ককে আটকে রেখে স্কুল ত্যাগ করেন তিনি। তার মনের গোপন ইচ্ছে ছিল যে ভবিষ্যতে তারই রক্তের কোনো ছাত্র অথবা ছাত্রী যখন হগওয়ার্টসে পদার্পণ করবে, তখন সে মুক্তি দেবে সেই জীবকে। সেই জীবকে চালনা করার মতো ক্ষমতা থাকবে একমাত্র তার সেই বংশধরের কাছেই। বাসিলিস্ককে সে কি কাজে কেমনভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণই তার ব্যাপার। কিন্তু স্লিদরিন যদি স্কুলে থাকত, তবে সে তাকে নোংরা মাগল পথের কাজেই লাগাতো। সমস্ত অপবিত্রতা সে দূর করত জাদু দুনিয়া থেকে, যার জন্য তাকে স্কুল ছেড়ে চলে যেতে হয়েছিল। তার প্রতিশোধ নিত সে। এত দূর পড়ে বইটা বন্ধ করে বইয়ের লেখকের নাম দেখে টম। সেখানে লেখা ছিল, অ্যান আননোন ফ্রেন্ড অফ সালাজার স্লিদরিন। টম বুঝতে পারল এই লেখক যেই হোক না কেন নিজের পরিচয় কোনোভাবেই প্রকাশ করতে চাননি। এক সময় তার বন্ধুর কাছে শোনা সেই কথাই বই আকারে লিখে গিয়েছে। টম তখন বাচ্চা ছেলেটিকে ধমক দিয়ে জিজ্ঞেস করে যে সে এই বই কোথা থেকে পেয়েছে। জবাবে বাচ্চাটা জানায় যে সেটা তার বাড়ি থেকে নিয়ে এসেছে।
একদিন বেসমেন্টের ঘর পরিষ্কার করতে গিয়ে তার হাতে পড়ে বইখানি। তার বাবা মাও এ ব্যাপারে কিছুই জানে না, তাই সে সাথে করে স্কুলে নিয়ে এসেছে পড়বে বলে। টম বুঝতে পারে বইয়ের লেখকের পরিবারের সাথে এই ছেলেটির পরিবারের কোনো রকম সম্পর্ক হয়তো রয়েছে, তাই সে সাময়িকভাবে ছেলেটিকে ধমক ধমক দিয়ে বইটি বাজেয়াপ্ত করে নেয়। বইটা হাতে পেতেই অবিশ্বাস্যভাবে নতুন এক দিগন্ত খুলে যায় টমের সামনে। এরও বেশ কিছুদিন পর টম লাইব্রেরিতে পড়াশোনা করে বাসেলেক্স সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করে, কিন্তু জীবনে প্রথমবারের জন্য একটু হলেও ভয় পায় টম রিডল। বাসিলিস্ক হল জাদু উপকথায় এক বিশাল বড় আকৃতির সাপ, যার জন্ম হয় সাধারণত একটা মুরগির ডিম থেকে। বিশেষ এক প্রকারের ব্যাঙ সেই ডিমে তা দেয়। অতি ক্ষমতাশালী জাদুকররাই বিশেষ জাদু পদ্ধতির মাধ্যমে মুরগির ডিম থেকে বাসিলিস্ককে জন্ম দিতে পারে। বিশাল বড় 20 দাঁত থাকে তার, আর সবথেকে ভয়াবহ হলো তার দৃষ্টি। কোনো জীবিত প্রাণী যদি একবার সরাসরি তার চোখের দিকে তাকায়, তবে তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটবে। খুবই কঠিন এই বাসিলিস্ককে নিয়ন্ত্রণ করা। খুব ভালো একজন পার্সেল মাউথ অর্থাৎ সর্প ভাষা জ্ঞানী একমাত্র পারবে তাকে নিয়ন্ত্রণ করতে। এই সব কারণেই তাকে সর্পকুলের রাজা বলা হয়। টম জানে সে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে তাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু এই চেম্বারটা স্কুলের ঠিক কোথায় সে সম্পর্কে কিছুই জানে না টম। তারা সাহস হলো না কোনো প্রফেসরের কাছ থেকে এই বিষয় সম্পর্কে জানবার। সে শুধু এইটুকুই জানে যে কাসেলের নিচে কোনো এক স্থানে এই সিক্রেট চেম্বারটা রয়েছে, কিন্তু তার প্রবেশ পথ কোন দিকে সেই ব্যাপারে কোনো ধারণাই নেই টমের। কিন্তু টমের নিয়তি হয়তো টমকে আরও খারাপ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। অন্ধকার লম্বা একটা আঁকা পাঁকা করিডর। একটা মানুষ সেই করিডর ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। করিডরের এক পাশের বড় বড় জানলাগুলি থেকে চাঁদের আলো যেন উপচে এসে পড়ছে। সেই আলোয় মানুষটির ছায়া যেন বহু গুণে দীর্ঘকায় হয়ে উঠেছে। জানলার ওপাশের চাতালের দিক থেকে মাঝে মাঝে ভেসে আসছে কনকনে ঠান্ডা হাওয়া। শরীরের রোম যেন একটা একটা করে দাঁড়িয়ে যাচ্ছে সেই ঠান্ডায়। জাদুদণ্ডটি মাটিতে প্রায় লুটিয়ে থাকা আলখাল্লার পকেট থেকে বের করে হাতে নিল সে। তারপর খুব সন্তর্পণে পা ফেলে এগিয়ে যেতে লাগলো করিডরের শেষ প্রান্তের দিকে। একটা কালো রঙের দরজা। আগন্তুক দরজা খুলে ঢুকে গেল ভিতরে। একটা বহু পুরনো দেওয়ালে শ্যাওলা ধরা একটা নোংরা বাথরুম। বাথরুমের শেষ প্রান্তে সারি সারি কিউবিকল। কিন্তু আগন্তুক সেই দিকে না গিয়ে বাথরুমের সামনের দিকে সিঙ্কের পাশে এসে দাঁড়ালো। শক্ত হাতে জাদুদণ্ডটি ধরে রেখে সামনের দিকে হাত বাড়ালো। প্রায় অন্ধকারের মধ্যে থেকেই ফিস ফিস করে উচ্চারিত হলো একটা শব্দ, লিউমাস। আর সাথে সাথেই জাদুদণ্ডটির সামনের দিকে একটা সরু আলো রেখা তৈরি হয়ে হালকা একটা নীল রঙের আলো ছড়িয়ে পড়ল পুরো বাথরুমের মধ্যে। আগন্তুক এবার মাথা নিচু করে সিঙ্কের সামনে বসে পড়ল। তারপর আবারও ফিস ফিস করে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করে উঠল সাপের মতোই, হিস হিসে কণ্ঠস্বরে। প্রায় সঙ্গে সঙ্গেই পুরো বাথরুমের মেঝেতে যেন আলোড়ন পড়ে গেল। সাংঘাতিকভাবে কাঁপতে শুরু করলো বাথরুমের মেঝে। সিঙ্কের ঠিক মাঝখানটা ঘর ঘর শব্দ তুলে আড়াআড়িভাবে 2 ভাগে বিভক্ত হয়ে একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ দেখা গেল। আগন্তুক ঝুঁকে পড়ল সেই সুড়ঙ্গের মুখের ভিতর। তারপর লম্বা একটা ঝাঁপ। চোখের সামনের সমস্ত দৃশ্যপট অন্ধকার হয়ে এলো, যেন গভীর অতলে তলিয়ে যাচ্ছে সে। থরমর করে বিছানায় উঠে বসল টম। সারা শরীর ঘামে ভিজে উঠেছে।
এই প্রচণ্ড শীতেও। এটা কি দেখল সে? স্বপ্ন? স্বপ্ন কি আদেও এতটা বাস্তব হয়? তার মনে হচ্ছিল যেন স্বপ্নের সেই লোকটির মধ্যে সে নিজেকে দেখতে পেয়েছে। মাথা চেপে বসে কিছুক্ষণ ভাববার চেষ্টা করল সে ঠিক কি দেখেছে। হ্যাঁ, প্রথমে একটা লম্বা করিডর, খুব চেনা জায়গাটা, স্কুলের নিচ তলার করিডর। আর ওই বাথরুমটা, ওটা তো করিডরের শেষ মাথায় বহুদিনের পরিত্যক্ত বাথরুম। তার মানে সেই সিক্রেট চেম্বারের প্রবেশ পথ এতদিন তার চোখের সামনেই ছিল, কিন্তু সে দেখতে পায়নি। রাগে হতাশায় নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হলো টমের। তারপরে আবার ঠোঁটের কোণে ক্রূর একটা হাসির রেখা ধীরে ধীরে ফুটে উঠেই মিলিয়ে গেল। তার স্বপ্নে সে চেম্বারের প্রবেশ পথ দেখতে পেয়ে গেছে। হয়তো স্বয়ং স্লিদরিনী স্বপ্নের মাধ্যমে তার একমাত্র জীবিত বংশধরকে পথ দেখিয়ে দিয়েছে। চেম্বার নিজেই খুঁজে নিয়েছে তার যোগ্য উত্তরাধিকে। না, এখন আর সময় নষ্ট করা যাবে না। যা করার রাতের মধ্যেই তাকে করতে হবে। চেম্বার তাকে যে করেই হোক খুলতে হবেই। বিছানা থেকে উঠে বসে তাড়াতাড়ি করে রাতের পোশাক বদলে ডরমেট্রি ছেড়ে বেরিয়ে গেল টম। সে প্রিফেক্ট হওয়ায় তার রাতের বেলায় বাইরে বেরোনোর উপর কোনো রকম নিষেধাজ্ঞা নেই। কে শাসন করবে তাকে? কার সাহস রয়েছে শতাব্দীর সেরা ডার্ক উইজার্ডকে শাসন করবার? ডরমেট্রির বাইরে লম্বা ডানজিয়ান যেন অন্ধকার মেঘে থম মেরে বসে রয়েছে। টমের মনের মধ্যে উত্তেজনার চোরা স্রোত প্রবাহিত হয়ে চলেছে অনবরত। তার বিক্ষিপ্ত পদক্ষেপই বলে দিচ্ছে যে সে যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছে। মনের মধ্যে ধরা পড়ে যাওয়া ভয়টাও জাঁকিয়ে বসেছে সময়ের সাথে সাথে। কিন্তু সফল তাকে হতেই হবে, তবেই তো সে হয়ে উঠবে সালাজার স্লিদরিনের যোগ্য উত্তরাধিকারী। তার দাদু, তার মামা, তার বংশের এতজন মানুষ হগওয়ার্টসে পড়েছে। কই, তাদের তো কোনোদিন চেম্বার খোলার রাস্তা দেখিয়ে দেয়নি কেউ। কই, তারাও তো কেউ বংশের সম্মান রক্ষার জন্য মাগল বিরোধী হয়ে উঠতে পারেনি স্লিদরিনের মতো। কিন্তু টম পেরেছে। সে প্রমাণ করে ছাড়বে সব থেকে যোগ্য কে। জাদু দুনিয়া একা শাসন করবে সে। পাথুরে শক্ত মেঝেতে প্রতি পা পড়ার সাথে সাথে অদ্ভুত একটা আওয়াজ হচ্ছিল। হঠাৎ হঠাৎ চমকে উঠছিল টম। তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক তার পিছন পিছন হেঁটে আসছে। দেওয়ালের গায়ে পড়া তার আবছা ছায়াটাকে দেখে কোনো মানুষ বলে ভ্রম হচ্ছে বারবার। এর আগেও টম বহুবার রাতের অন্ধকারে কাসেলে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনোবার এরকম অনুভূতি তার হয়নি। আজ যেন পুরো কাসেল অদ্ভুতভাবে প্রচণ্ড নিস্তব্ধ। প্রকৃতি যেন আজ কোনো অমঙ্গলের আভাস পেয়ে নিজে থেকেই নিস্তব্ধ হয়েছে। মনের ভিতরের অদম্য সাহসের বলে বলিয়ান হয়ে টম এগিয়ে চলল সামনের দিকে। তারপর একতলার করিডোর পেরিয়ে অতি সন্তর্পণে প্রায় নিঃশব্দে বহুদিনের পুরনো জং ধরা বাথরুমের দরজাটা খুলে সে ঢুকে গেল ভিতরে। ক্যাঁচ করে হালকা একটু শব্দ হলো মাত্র। বাথরুমের ভিতরে মিশকালো অন্ধকার। এক হাত দূরে কি আছে সেটাও দেখা যায় না। টম নিজের আলখাল্লার পকেট হাতড়ে বের করে আনলো জাদুদণ্ডটা। নিমেষের মধ্যে একটা হালকা নীল রঙের আলোয় ভরে উঠল চারপাশ। মাথা ঘুরিয়ে চারপাশে তাকিয়ে দেখল সে মাথার উপরের খিলানগুলো থেকে পলেস্তারা খসে পড়ছে মাটিতে। বাথরুমের কোণার দিকে কিউবিকলগুলোর দরজা আধ ভাঙা হয়ে ঝুলছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করলো যে স্বপ্নে ঠিক কী দেখেছে। ছেঁড়া ছেঁড়া ছবির মতো কয়েক টুকরো ছবি ভেসে উঠল তার চোখের সামনে। হাতড়ে হাতড়ে বাথরুমের সামনের দিকে এগিয়ে গেল সে।
শীতল কিছু একটাতে হাত পড়ল তার। আলো ফেলে বুঝতে পারল সেটা একটা সিঙ্ক। তার মনে পড়ল স্বপ্নের কথা। এই সেই সিঙ্ক। এর ঠিক নিচেই চেম্বারের দরজা। কিন্তু অনেকক্ষণ ধরে সিঙ্কের চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও সে কোনো গোপন প্রবেশ পথের সন্ধান পেল না। হতাশ হয়ে জলের ট্যাপ কল খুলে চোখে মুখে জলের ছিটা দিল সে। কল বন্ধ করতে যাওয়ার সময় একটা জিনিস দেখে তার চোখ আটকে গেল সেখানেই। জলের ট্যাপ কলগুলির গায়ে কিছু একটা আঁকা। জাদু দণ্ডটি আরেকটু কাছে নিয়ে গিয়ে সেই আলোয় সে দেখল আঁকাগুলি আসলে সাপের ছবি। যেন ট্যাপ কলের গায়ে কেউ খোদাই করে বানিয়েছে সেগুলো। তো এখানে কেউ সাপের ছবি এঁকে রাখবে কেন? অবাক হয়ে গেল সে। একটা হাত দিয়ে ট্যাপ কলের উপরে আঁকা ছবিগুলোকে ছুঁয়ে দেখল টম। আর সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো তার সারা শরীর যেন শিউরে উঠল। বিস্ফারিত চোখে ছবিগুলির দিকে তাকিয়ে টমের মনে হলো সেগুলি যেন জীবন্ত। কিছু যেন ফিসফাস স্বরে বলে চলেছে তারা। মাথার ভিতরটা আবার কেমন যেন ওলট পালট হয়ে গেল টমের। চোখের সামনে দিয়ে সমস্ত দৃশ্যপট মুছে গিয়ে সেখানে শুধুই দেখা যেতে লাগলো ট্যাপ কলের গায়ে খোদাই করা ছোট্ট সাপগুলিকে। মাথার ভিতরেও কে যেন হঠাৎ করে বলে উঠল, খুলে দাও দরজা, উত্তরাধিকারীর পদার্পণ ঘটেছে। মাথার মধ্যে চলা সেই শব্দগুলো যেন অদ্ভুত একটা ভাষার আকারে নিজে থেকেই বেরিয়ে এলো টমের মুখ থেকে। সাপের মতো হিস হিসে শব্দে ভরে উঠল চারপাশ। আর ঠিক সাথে সাথেই বাথরুমের মেঝে যেন কেঁপে উঠল থরথর করে। টম এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে বসে পড়ল মাটিতে। আর টমের বিস্ফোরিত চোখের সামনেই সিঙ্কটা মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাগ হয়ে দুদিকে যেন সরে গেল। অন্ধকার একটা গহ্বর দেখা দিল সেই জায়গায়। মাটির কম্পন বন্ধ হয়ে গেল হঠাৎই। টম মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারপর পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই গহ্বরের সামনে। নিচে তাকিয়ে শুধুই খুটখুটে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না টমের। এই গর্তের যে গভীরতা কত তাও সে ঠিক করে বুঝে উঠতে পারল না। বাথরুমের এদিকে ওদিকে তাকিয়ে দেয়াল থেকে খসে পড়া বিশাল একটা পাথরের চাঙড় দেখতে পেল সে। আর সময় নষ্ট না করে জাদু দণ্ডটা উঁচু করে সেদিকে তাক করে বলল, উইঙ্গার্ডিয়াম লেভিওসা। আচমকানি পাথরের চাঙড়টা যেন সচল হয়ে উঠল। তারপর সেটা বাতাসে উঠতে উঠতে একদম গর্তের অন্ধকারের মুখের সামনে এসে স্থির হলো। এবার টম জাদুদণ্ডটা সরিয়ে নিল আর সাথে সাথে চাঙড়টা গড়িয়ে হারিয়ে গেল সেই গর্তের ভিতর। টম এবার গর্তের এক পাশে উবু হয়ে বসে কান পেতে শুনতে লাগলো কখন আছড়ে পড়ার জোরালো শব্দ হবে। প্রায় মিনিট 10 পর প্রবল একটা শব্দ করে সেটা আছড়ে পড়ল। টম আন্দাজে বুঝে নিল গর্তটা বেশ ভালোই গভীর। ঝাঁপ দেওয়ার আগে কি যেন ভাবল সে। পর মুহূর্তেই নিজের নির্বুদ্ধিতায় আপন মনেই হেসে উঠল। আজীবন মাগেলের মাঝে মানুষ হওয়ার জন্য মাগেলদের মতো স্বভাব তার এখনো যায়নি। এই শতাব্দীর সেরা জাদুকর কিনা একটা গর্তে ঝাঁপ দিতে এত ভাবছে যে সে কিভাবে উঠে আসবে। আচমকাই 2 পা পিছিয়ে গিয়ে পর মুহূর্তেই দৌড়ে ঝাঁপ দিল গর্তের মুখে।
মনে হলো যেন চোখের সামনের সমস্ত দৃশ্যপট যেন হঠাৎ অন্ধকারের বুকে তলিয়ে গেল। অন্ধকার আর শুধুই অন্ধকার চারিদিকে। 10 মিনিট ধরে সে শুধু পড়তেই থাকলো নিচের দিকে। নিচে যখন মাটির দেখা মিলল, তখন টম জাদু দণ্ডটা হাতে নিয়ে আবার বিড়বিড় করে বলল, অ্যারেস্টো মোমেন্টাম। আর সাথে সাথেই তার ভারী শরীরটা একটা পালকের মতোই হালকা হয়ে খুব ধীরে এসে পড়ল চেম্বারের নিচে মাটির উপর। একটুও আঘাত লাগলো না টমের। খানিকক্ষণ পর সে উঠে দাঁড়ালো মাটি থেকে। জাদুদণ্ডের মাথায় জ্বলতে থাকা আলোটা চারিদিকে ঘুরিয়ে সে বুঝতে পারল জায়গাটা একটা গোল চাতালের মতন। সেখান থেকে চারিদিকে আরও 4-5টা সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে, একই রকম অন্ধকার সেগুলির ভিতরে। টম কোন দিকে যাবে ঠিক করতে পারল না। খানিক ভেবে নিয়ে সে সিদ্ধান্ত নিল যে প্রত্যেকটা সুড়ঙ্গের মুখেই খুঁজে দেখবে সে। আরও মিনিট 10 পর একটা সুড়ঙ্গের মুখ থেকে বের হয়ে এসে সে যখন ওই গোল চাতালে এসে দাঁড়ালো, তখন সে খানিক হতাশ। এখনো অবধি 5টার মধ্যে 3টে সুড়ঙ্গ ঘুরে দেখেছে সে। প্রত্যেক সুড়ঙ্গের মুখই এঁকে বেঁকে সামনে এগিয়ে হঠাৎই উপরের দিকে উঠে গিয়েছে আবার। আর সুড়ঙ্গের সামনের দিকটা নিরেট পাথরের দেওয়াল দিয়ে বন্ধ করা। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে 4র্থ সুড়ঙ্গ পথে প্রবেশ করল সে। মনে প্রবল আশা নিয়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সে দেখল হঠাৎই সুড়ঙ্গের মুখটা ডান দিকে বাঁক নিল। সেই পথ ধরে খানিক এগিয়ে যেতেই যে জিনিসটা তার পথ আটকালো সেটা দেখে আবারও বিস্ময়ে হতবাক দুর্ধর্ষ জাদুকর টম রিডল। একটা পাথরের দেওয়াল, দেওয়ালের গায়ে আড়াআড়িভাবে আঁকা 2টো সাপ, একে অপরকে যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তারা। সাপ দুটোকে দেখেই টমের সেই আগের অনুভূতি আবারও ফিরে এলো। অদ্ভুতভাবে জীবন্ত লাগছে সেই দুটো। চোখের জায়গায় 2টো বড় লাল রঙের পাথর বসানো। স্বল্প নীলচে আলোয় এবার ঝিলিক দিয়ে উঠল সেই দুটো। টম জানে এবার তাকে ঠিক কি করতে হবে। আবারও সর্প ভাষা ব্যবহার করে সে বলল, দরজাটা খোলো। আর সাথে সাথেই সেই পাথরের দেওয়াল আড়াআড়িভাবে বিভক্ত হয়ে সরে গেল দুপাশে। গোপন কুঠুরি, একটা পথ সোজা ঢুকে গিয়েছে ভিতরে। কিন্তু এবার ভেতরটা ঠিক অন্ধকার নয়, একটা হালকা সবুজ আলো ছড়িয়ে রয়েছে পুরো চেম্বারের ভিতর। কিন্তু সেই আলোর উৎসস্থল কোথায় তা অনেক প্রচেষ্টা করেও খুঁজে পেল না টম। পায়ের তলার মাটি অস্বাভাবিক রকমের ভিজে আর স্যাঁতস্যাঁতে। প্রতিটা পা খুব সন্তর্পণে ফেলতে হচ্ছে। ভিজে মাটিতে পদাঘাতে হালকা স্যাপ স্যাপ শব্দ হয়ে চলেছে ক্রমাগত। টমের জাদুদণ্ডের আগায় জ্বলতে থাকা আলো এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো চারপাশ। সে এখন চেম্বারের প্রবেশ পথের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। লম্বা সরু পথটা ধরে এগিয়ে চলল সে। কিছুটা দূরে গিয়ে আবারও থমকে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখল যে এখন সেই সরু পথের 2 ধারে অসংখ্য সাপের মূর্তি রয়েছে। সবুজ আলোয় প্রচণ্ড অস্বাভাবিক আর জীবন্ত লাগছে যেন তাদের। কিন্তু টমের আর ভয় লাগছে না, বরং মনের ভিতরে অদ্ভুত একটা উত্তেজনা অনুভব করছে সে। সেই যেন নিজের আত্মিক একটা টান খুঁজে পাচ্ছে এই চেম্বারের সাথে।
টম সেই সরু পথ ধরে আরো এগিয়ে চলল। হঠাৎ তার পথ আগলে দাঁড়ালো একটা বিশাল বড় পাথরের তৈরি মানুষের মূর্তি। সারা মুখে দাড়ি, লম্বা একটা আলখাল্লা পরিহিত, 2 পা চেম্বারের মেঝেতে রেখে দাঁড়িয়ে রয়েছে সে। আন্দাজে টম বুঝে নিল যে এটাই সালাজার স্লিদরিনের মূর্তি। কিন্তু চেম্বারের পথ যে এখানেই শেষ, আর তো যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে কোথায় পাবে সে বাসিলিস্ককে? কিভাবেই বা মুক্তি দেবে তাকে? বিশাল পাথরের মূর্তির মুখের দিকে তাকাতেই টমের মনের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হলো। সেটা যেন ঠিক জড় বস্তু নয়, চেম্বারে ঢোকার মুখে দেখা সাপের ছবিগুলোর মতোই সেটাও যেন জীবন্ত। পাথুরে মুখে খোদাই করা 2 জোড়া শীতল চোখে দৃষ্টিতে টমের ঘাড়ের কাছে লোম অবধি দাঁড়িয়ে গেল। মনে শুধু একটা ভক্তি মেশানো ভয়ের উদ্রেক ঘটল তার। নিজের অজান্তেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। 2 হাত বুকের কাছে জড়ো করে সম্ভ্রম মেশানো দৃষ্টিতে সে তাকালো মূর্তিটির দিকে। তার মুখ থেকে আবারও সর্প ভাষায় বেরিয়ে এলো কয়েকটা অস্ফুট কথা। হে মহান সালাজার স্লিথরিন, আপনার একমাত্র জীবিত বংশধর আমি আজ এসেছি আপনার কাছে আপনার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার আশায়। পথ দেখান হে মহান পূর্বপুরুষ, পথ দেখান। খানিকক্ষণ সব চুপচাপ, শুধু চেম্বারের পাশের জলের পাইপগুলো দিয়ে জল পড়ার টুপটুপ শব্দ হচ্ছে। আচমকাই পুরো চেম্বারে যেন সবুজ আলোর বিস্ফোরণ ঘটল। থরথর করে কেঁপে উঠল চেম্বারের মেঝে। বিকট একটা কর্কশ শব্দে ভরে উঠল চেম্বারের চারপাশ। টম আর দাঁড়িয়ে থাকতে পারল না। মাথা চেপে ধরে সে ওই জলে ভেজা মাটির উপরেই বসে পড়ল। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের মূর্তির মুখটা একটা বিরাট হায়ের আকারে খুলে গেল। একটা সুড়ঙ্গের মুখ উন্মুক্ত হলো যেন। তারপরই টম শুনতে পেল সেই অতি প্রাকৃতিক হিস হিসে কণ্ঠস্বর। কিছু একটা বলছে সে। টম ভালোভাবে শোনার চেষ্টা করল। হিস হিসে কণ্ঠস্বরটা যেন ধীরে ধীরে কাছে আসছে। খিদে, খুব খিদে, কে জাগালো আমায়? কে? চোখ সরু করে সুড়ঙ্গের ভিতরটা ভালোভাবে দেখার চেষ্টা করল টম। কিছু একটা নড়ছে সেখানে। সরসর করে একটা আওয়াজ ভেসে আসছে। হঠাৎ যেন টম বুঝতে পারল কি ঘটতে চলেছে। সুড়ঙ্গের ভিতর লুকিয়ে থাকা বাসিলিস্কের ঘুম ভেঙেছে অবশেষে। এতদিনে সফল হয়েছে সে, জাগিয়ে তুলেছে বাসিলিস্ককে। কিন্তু এবার তো নিয়ন্ত্রণও করতে হবে এই ভয়ানক জীবটিকে। টম জানত যে বাসিলিস্কের চোখের দিকে সরাসরি তাকালেই মৃত্যু অনিবার্য। স্লিদরিনের বংশধরদেরও মুক্তি নেই সেই অভিশপ্ত দৃষ্টির কবল থেকে। তাই অদ্ভুত ক্ষিপ্রতায় চোখ বুজে নিল সে। টমের একটা ক্ষমতা ছিল, তার প্রত্যেকটা ইন্দ্রিয় অত্যন্ত সজাগ। সে বুঝতে পারল বিশাল বড় একটা জীব কুণ্ডুলি পাকিয়ে এসে দাঁড়ালো তার সামনে। তার নিঃশ্বাসের গরম হলকা এসে পড়তে লাগলো টমের মুখে। এই শীতেও চেম্বারের মধ্যে দাঁড়িয়ে ঘেমে উঠল টম। হিস হিসে স্বরে আবার ভেসে এলো কিছু কথা। কে তুই? কেন আমাকে জাগালি? চোখ না খুলেই জবাব দিল টম। আমি স্লিথরিনের উত্তরাধিকারী। তারই নির্দেশেই চেম্বারে এসেছি তার অসম্পূর্ণ
শেষ করতে আমার হয়ে কাজ করতে হবে তোমাকে। এখন আমি তোমার প্রভু। কি কাজ করতে হবে আমাকে? আবারও হিস হিসে শব্দে কয়েকটা কথা ভেসে এলো বাসিলিস্কের মুখ থেকে। ধ্বংস। এই ক্যাসেলের মধ্যে থাকা সমস্ত মাগালবর্ণ বাচ্চাদের মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে তাদের অস্তিত্ব এই জাদু দুনিয়ার বুক থেকে। এই চেম্বার পাইপের সাহায্যে স্কুলের বিভিন্ন এলাকার সাথে যুক্ত, তার মধ্যে দিয়ে যাতায়াত করবে তুমি। আর যখনই কোনো মাগাল শিশুকে দেখতে পাবে, সাথে সাথে তোমার বিষ দৃষ্টি দিয়ে ধ্বংস করে দেবে তাকে। আমার আদেশে অপেক্ষা করবে এখানে, আমি রোজ আসবো তোমায় মুক্তি দিতে। চোখ বন্ধ অবস্থাতেই টম অনুভব করল বাসিলিস্ক যেন একটু নিচু হলো তার সামনে। গরম নিঃশ্বাসের হলকা আরো বেশি করে পড়তে লাগলো টমের চোখে মুখে। তারপর আবারও সরসর শব্দে পিছিয়ে যেতে শুরু করলো সেটা। বেশ খানিকক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল টম। তাকিয়ে দেখল সুড়ঙ্গের মুখ দিয়ে আবারও ভিতরে ঢুকে যাচ্ছে বাসিলিস্ক। লেজের সামান্য অংশই দৃষ্টিগোচর হলো টমের। তাতেই সে বুঝতে পারল কি ভয়ানক লম্বা আর মোটা সেটা। গাঢ় সবুজ রং আর একটা গাছের মোটা গুঁড়ির মতোই প্রস্থ। সে চলাফেরা করলে সেখানকার মাটি কাঁপতে শুরু করে। কাজ শেষ করে টম নিজের আলখাল্লা থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে পা বাড়ালো চেম্বারের দরজার দিকে। সে পেরেছে তার মহান পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। সে প্রমাণ করেছে যে সে যোগ্য উত্তরাধিকারী। কেউ বিন্দুমাত্র টের পায়নি সে আজ কি কাজ করছে সেই সম্পর্কে। জানে শুধু সে আর তার ডায়েরি, আর কাউকে জানতে দেবে না সে। কারণ ওই যে সে তো নিজের ছায়াকেও বিশ্বাস করে না। হঠাৎই তার মুখটা বিশ্রীভাবে বেঁকে গেল। সুন্দর মুখটা কুৎসিত হয়ে গেল আচমকাই। না, এবার সে আর তার নোংরা মাগল বাবার সেই নোংরা নামটা ব্যবহার করবে না, বরং সে নিজের নাম নতুনভাবে ভেবেছে, লর্ড ভলডেমর্ট। এই নামেই সে এবার প্রসিদ্ধ হবে পুরো জাদু দুনিয়ায়। এক ডাকে সবাই চিনবে তাকে। ত্রাসের সৃষ্টি করবে সে পুরো জাদু দুনিয়ায়। ম্যাজিক মিনিস্টার হয়তো হবে না সে কখনো, কিন্তু মিনিস্টারের একচ্ছত্র অধিকার থাকবে তার হাতের মুঠোয়। আজ থেকে নতুন জন্ম হয়েছে তার। জন্ম হয়েছে জাদু দুনিয়ার ডার্ক লর্ডের। আজ এতদিন বাদে যোগ্য উত্তরাধিকারীর পদার্পণ ঘটেছে হগওয়ার্টসে। তার পূর্বপুরুষের উপর হওয়া প্রতিটি অপমানের সে বদলা নেবে এবার। ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটে উঠল তার, যা তার মুখটাকে আরো কুৎসিত, আরো ভয়াবহ করে তুলল। এখন যেন আর চেনাই যায় না তাকে। ধীরে ধীরে সেই হাসি চওড়া হতে হতে তুমুল অট্টহাস্যে ফেটে পড়ল সে। হাসির সেই শব্দ প্রতিধ্বনিত হতে লাগল পুরো চেম্বার জুড়ে। দাঁতে দাঁত চেপে সে উচ্চারণ করল কয়েকটি শব্দ। বলা ভালো, একটা ভয়াবহ শপথ। ধ্বংস, মৃত্যু, এবার শুধু মগল বর্ণদের মৃত্যু মিছিল হবে।
শেষ হলো দ্বিতীয় গল্পম্যানিয়া অরিজিনালস উত্তরাধিকারী, কলমে অরিজিতা মজুমদার। আজকের গল্পে কথকের ভূমিকায় রক্তিম, টম এবং বাসিলিস্কের ভূমিকায় আমি অভ্র, লাইব্রেরিয়ানের ভূমিকায় মৌলি, প্রফেসর স্লার্গ হর্নের ভূমিকায় অতীন, স্লিদরিনের প্রিফেক্ট এবং মরফিনের ভূমিকায় কৌশিক ও লেস্ট্রেঞ্জের ভূমিকায় সৌমদীপ। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো চটপট জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। আর এও জানান আপনারা ঠিক কী ধরনের গল্প শুনতে চাইছেন। সেই মতো গল্পম্যানিয়া পরের সপ্তাহে হাজির হবে আবারও কিছু গা ছমছমে রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং নিজের প্রিয়জনদের ভালো রাখবেন আর শুনতে থাকবেন গল্পম্যানিয়া, দিনের শেষে গল্পের দেশে।